অর্থনীতি যদি ভোগ নির্ভর হয়, বিনিয়োগ নির্ভর যদি না হয়, সেই অর্থনীতি কখনোই টেকসই হতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে একমাত্র বিনিয়োগ নির্ভর বা বিনিয়োগের নেতৃত্বাধীন বা ইনভেস্টমেন্ট লেড যদি না হয়, তাহলে সেই অর্থনীতি কখনোই হতে পারে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে অর্থনীতি যদি ঋণ নির্ভর হয়, তাহলে কিন্তু সেই অর্থনীতি কখনো টেকসই হতে পারে না যদি না বিনিয়োগ নির্ভর হয়। যে পুঁজিবাজার এবং তার বিভিন্ন বাজারে জনগণের অংশ নিশ্চিত করা, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে অনেক বেশি, আমাদের এখানে খুবই কম। তার মানে হচ্ছে যে আমাদের পরিষ্কার আমরা দেখতে যে জনগণ অংশগ্রহণ করতে পারছে এবং সেইভাবে প্রক্রিয়াটা করা। কিছুক্ষণ আগেই আপনারা মিউচুয়াল ফান্ডের গল্পটা শুনলেন। এখানে আপনারা সাংবাদিকরা আছেন যে বাজারে কি হয়, আপনার সেই কোম্পানির প্রফিট হয় নাই, 2 বছর পরে প্রফিট হবে, সেটা দিয়ে ভ্যালুয়েশন করে আপনার নাম করা কোম্পানি। জনগণের মধ্যে কোনো আস্থা নাই। দ্বিতীয় বিষয় অর্থাৎ হচ্ছে আমরা জনগণকে দেখতে চাই এই অংশগ্রহণ করবেন এবং তারা বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা এবং সেবা ব্যবস্থায় অংশীদার হবেন মালিক হিসাবে। এটা হচ্ছে আমরা দেখতে চাই। এইটার অংশ হিসাবে তাহলে আমরা পুরো বাজারকে কিভাবে নিতে যেতে চাই, ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেট। কারণ আপনারা জানেন যেগুলো এই যে অসুখ, এই অসুখগুলো কিন্তু চিহ্নিত। পুঁজিবাজারের যে অসুখ, যে জরাগ্রস্ততা, এটা কিন্তু চিহ্নিত। সেখানে কারসাজি আছে, সেখানে স্বচ্ছতার অভাব আছে। এই ক্ষেত্রে আমরা যেটা বড় রকমের কাজ করতে চাই সেটি হচ্ছে যে বাজার ভিত্তিক যে রেগুলেটরি, যে যারা আপনার এই যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, সেটা ক্রেডিট রেটিং, কর্পোরেট ক্রেডিট রেটিং এজেন্সি হোক, কনজিউমার ক্রেডিট রেটিং এজেন্সি হোক, তারা আসলে কি কাজটা করছে। আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয় হুইসেল ব্লোয়িং এর কথা বলেছেন। আমরা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি আমি মনে করি যে বাজারের যে যারা তদারকিকরণ সংস্থা, বাজারের মধ্যে নট কিন্তু অন্য জায়গায়, সেখানেই ঘাটতিটা সবচেয়ে বেশি। আমরা শক্তিশালী করতে পারি, কারণ তা নাহলে কিন্তু আস্থা হবে না। আস্থা সে তো ভাউস করছে, আমার যে ব্যাংকগুলো নষ্ট হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো অডিট কে করেছে, করেছে। এখন যে আমরা তার কোনো অ্যাসেট পাচ্ছি না যে আমি এটা বিক্রি করব, ওর তো কোনো বিক্রি করার কিছু নাই। তাহলে অ্যাসেসমেন্টটা কে করে? তার মানে মার্কেট বেস যারা দায়িত্ব এবং উকিলরা যারা কন্ট্রাক্টগুলো লিখছেন, এইটা হবে আমাদের একটা বড় রিফর্ম করতে হবে। যে যদি আপনি এইটা করতে চান, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে বিশ্বাসযোগ্যতা আসতে হবে। আমাদেরকে কিন্তু যদি আপনারা সংবাদপত্রের হেডিং এর মতো করে চিন্তা করেন, শেয়ারের দরের ওঠানামা বৃদ্ধির প্রকল্প নিয়ে আসলে বেঁধে ফেলা হবে না। সে যেতে হবে সর্বজনের মালিকানার এবং সর্বজনের অংশগ্রহণের গভীরতর প্ল্যাটফর্ম হিসাবে, যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব এবং একে অপরের সাথে আপনার বিনিময় করব এবং বিনিময়ের একটা উপযুক্ত জায়গা হবে, যেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সাথে সাথে যাতে মার্কেটের রেগুলেটররা নিজেরাই এমনভাবে নিশ্চিত করেন যাতে সাধারণ জনগণ স্বস্তি পায় যে আমাদের অডিট ব্যবস্থা ঠিক আছে, আমাদের অ্যাসেসরের কাজ ঠিক আছে। বন্ড মার্কেট কেমন ডিপেন্ড করবে সরকারি সিকিউরিটি কেমন, গভর্নমেন্ট বন্ড এখানে আছে কিনা, গভর্নমেন্ট বন্ড কেমন পারফর্ম করবে ডিপেন্ড করবে তার ট্রেডেবিলিটি আছে কিনা, ট্রেডেবিলিটি কেমন আছে সেটা ডিপেন্ড করবে ইল্ড কার্ভ আছে কিনা। তো এই সমস্ত সবকিছু মিলিয়েই কিন্তু, এবং ব্যাংক লোন এবং কর্পোরেট লোন যেগুলো আছে সেগুলোর যে প্রাইসিং নির্ভর করে কিন্তু এই বন্ডের ট্রেডেবিলিটির উপর।
তো এখন অর্থাৎ এই যে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম যে ইন্টিগ্রেটেডভাবে ওয়ার্ক করে, আমরা শুধু ইকুইটি মার্কেট নিয়ে কথা বলছি, সেটা ঠিক কথা। ইকুইটি মার্কেটে যে প্রবলেমগুলো ছিল সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে অনেকখানি, পার্টিকুলারলি রেগুলেশনে। আমি প্রথমে একটু ইকুইটি মার্কেট নিয়ে বলি। ইকুইটি মার্কেটে দেখেন আগে যে প্রবলেমগুলো ছিল সেটা হচ্ছে যে রেগুলেটর ড্রিভেন একটা প্রাইসিং হতো, এবং সেই প্রাইসিংয়ের কারণে মানুষ এটাকে লটারি মনে করত। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম উইথ দ্যাট, দেয়ার ওয়াজ এ পারভার্সিভ ইনসেন্টিভ অ্যারাউন্ড দিস থিং, এবং এই পারভার্সিভ ইনসেন্টিভের কারণেই কিন্তু একটা বিহেভিয়ারাল ডিজেনারেসি কিন্তু আমাদের এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে আমাদের সকলের মধ্যে। এই ইকুইটি এখন নতুন যে রুলটা এসছে সেই রুলের মধ্যে যেটা দেখা হয়েছে, মার্কেট ড্রিভেন প্রাইসিং করা হয়েছে। এখানে রেসপন্সিবিলিটিগুলোকে দেওয়া হয়েছে প্রপার পার্টিগুলোকে, অর্থাৎ এখানে মার্চেন্ট ব্যাংক, অডিটর, ভ্যালুয়ার, এদের যে প্রত্যেকের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলোকে আরও বেশি পরিষ্কার করা হয়েছে সেখানে। তারপরে এই রেগুলেশনে আরও একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে যে এই প্রাইসিংগুলো কিন্তু এখন ইনভেস্টর করবে, রেগুলেটর ড্রিভেন কোনো প্রাইস হবে না, তাদের কোনো প্রাইস ডিকটেশনের ক্ষমতা থাকবে না। এবং একই সাথে যে মার্কেটের যে অপারেটর আছে, স্টক এক্সচেঞ্জগুলোর দায়িত্ব এখানে বাড়ানো হয়েছে, যেন স্টক এক্সচেঞ্জ এই পলিসি, এই মার্কেটে আইপিওর মধ্যে তারা একটা ট্রান্সপারেন্ট একটা রোল তারা এখানে প্লে করতে পারে। এই তো গেল আইপিও। আজকে যদিও আইপিও নিয়ে অনেক কথা হয়েছে, সেইখানে আমরা উই আর হ্যাপি টু সি যেটা 5 দিনে কেন দিতে পারবো না। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু ওখানে না, বিষয়টা হচ্ছে যে আমাদেরকে কতদূর পর্যন্ত শুধুমাত্র ডিসক্লোজারের উপর ভিত্তি করে যদি একটা কমিশন যদি আইপিওর অনুমতি দিতে পারত, সে দায়িত্বটা নিতে পারত, তাহলে কিন্তু খুবই ভালো হতো, এটা 5 দিনের সম্ভব ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে প্রতিটা জায়গায় এনশিওর করতে হয়। আর একটা জিনিস এখানে কথা হচ্ছিল, সেটা হচ্ছে ইনসেন্টিভ নিয়ে। দেখেন আমরা স্বাধীনতার 50 বছর পার করে ফেললাম, 53 বছর পরে, এরপরে যদি বলতে হয় ইনসেন্টিভ দিতে হবে সব জায়গাতে, তাহলে হোয়াটস রং উইথ আস? আমাদের মার্কেট সিস্টেম তাহলে ওয়ার্ক করতেছে না। তাহলে দেখতে হবে যে মার্কেট সিস্টেমের কোথায় প্রবলেম আছে, মার্কেট সিস্টেমের মধ্যে মোরাল হ্যাজার্ড আছে কিনা, এটার মধ্যে পারভার্সিভ ইনসেন্টিভটাকে এর মধ্যে জড়িয়ে আছে কিনা, ইন্টারেস্ট হয়ে আছে কিনা, সেগুলোকে দুর্বৃত্ত করলে মার্কেট ড্রিভেন হলে এমনি মার্কেট ভালো করার কথা, ইনসেন্টিভ শুধু না। যদিও এখানে আমাদের ইকুইটি মার্কেটে কিন্তু ইনসেন্টিভ 7.5% ট্যাক্সের একটা ব্র্যাকেট দেওয়া হচ্ছে, বাট এটা ওয়ার্ক করতেছে না কেন? বিকজ ডিসক্লোজারের যে ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সিটা যদি চলে আসে, তাহলে 7.5% যে বিগ নাম্বার, এটা ভেরি বিগ নাম্বার, এই নাম্বার থেকে কিন্তু একটা ড্রিভেন হতে পারে, মার্কেট ডিমান্ড কিন্তু আসতে পারে। আর একটা জিনিস হচ্ছে আমাদের বিপিএফসির সভাপতি বলতেছিলেন আর কি, সেটা হচ্ছে যে কোম্পানিগুলো যে কারণে আসতে চায় না, তাদের একটা এন্ডাউমেন্ট বায়াস আছে, অর্থাৎ কোম্পানিটা তাদের, এবং এটা সে ট্রান্সপারেন্ট করতে চায় না, একটা ওভারসাইটের মধ্যে তার কোম্পানিকে নিতে চায় না। তখন এই ওভারসাইটের মধ্যে নিতে চায় না, তাহলে তার ইনসেন্টিভ আছে তার পেছনে নিশ্চয়ই, তাহলে সেটা ভাবতে হবে। তো একটা সিস্টেমে যদি আপনার পারভার্সিভ ইনসেন্টিভ থাকে, তো এটা কত জায়গায় এর এক্সপেকটেশনের ডিজেনারেসি ক্রিয়েট হয়। তো সেইখানে আসলে একটা টোটাল ওভারঅল গভর্নেন্স বাড়লে পারে, আমার কাছে যেটা মনে হয় এই জিনিসগুলো ওয়ার্ক করবে। আমি এরপরে আর একটা জিনিস একটু হাইলাইট করবো, সেটা হচ্ছে যে এই মনির ভাই খুব চমৎকার একটা জিনিস বলেছিল, সেটা হচ্ছে যে এই মার্কেটের মধ্যে একটা ডিসঅ্যালাইনমেন্ট আছে, বন্ড মার্কেট, ইকুইটি মার্কেট, ব্যাংকিং সিস্টেম এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে একটা ডিসঅ্যালাইনমেন্ট আছে। সেই ডিসঅ্যালাইনমেন্টটা কিন্তু আমাদেরকে এখন ন্যারোয়ার করতে হবে। এটা দেখেন আমরা সারা পৃথিবীতে যেগুলো দেখি, ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু আপনার বন্ড এবং ইকুইটির প্রপোর্শন কিন্তু 60% আর 20%। ব্যাংক লোন হয় 20%, ইকুইটি থেকে অ্যারাউন্ড 25% আসে, আর এন্টার সিস্টেমে যে ফাইন্যান্সিংটা হয় সেটা হচ্ছে বন্ড মার্কেট থেকে, কর্পোরেট বন্ড অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রণীত হচ্ছে বন্ড মার্কেট থেকে, সরকারি বন্ডের মাধ্যমে। তো আমাদের এখানে এই সিস্টেমটা তৈরি হচ্ছে না কেন? আমরা তো সবাই বলতেছি এখানে, আমরা জানি সবাই, এটা কে জানে না? আপনারা সাংবাদিকরা জানেন, আমরা রেগুলেটররা জানি, আমরা আমাদের এই ব্যুরোক্রেটিক ফুল সিস্টেম জানি, বাংলাদেশ ব্যাংক জানে, কিন্তু এটা ওয়ার্ক করতেছে না কেন? আমি এখানে একটু জিনিস, এখানে আছে এনবিআর এর চেয়ারম্যান আছেন, এখানে মাননীয় উপদেষ্টা সাহেব আছেন, এখানে আমি যে জিনিসটাকে হাইলাইট করবো, দেখেন এই মার্কেট যে অপারেটিং সিস্টেমটা, এখানে যে ইনফ্রাস্ট্রাকচার যে অপারেটটা করতেছে, এখানে কিছু ডিসঅ্যালাইনমেন্ট আছে, যেটা আমি এখানে বলতে চাই। সেটা হচ্ছে দেখেন গভর্নমেন্ট বন্ড এখন পর্যন্ত যেটা হয় যে পিডিগুলো, অর্থাৎ ব্যাংকগুলো শুধুমাত্র এখানে আপনার প্রাইমারি মার্কেট থেকে বিট করে সেগুলো নিয়ে যায় এবং তারা ট্রেড করে কিন্তু তাদের সিস্টেমে। এখন যদিও এটা একটা ওপেন করা হয়েছে রিটেলে, কিন্তু এটা অত্যন্ত এখানকার সিস্টেমিক জিনিসগুলো এত স্টিকিনেস আছে এখনো, যেখানে কিন্তু ঠিক মতো ওয়ার্ক করতেছে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিলার্স মার্কেট ওপেন করা গভর্নমেন্ট বন্ডের জন্য, এবং ক্লিয়ারিং এবং ডিপোজিটরি আর বাংলাদেশ ব্যাংকে থাকা প্রয়োজন নেই। এটা আমাদের ক্যাপিটাল মার্কেটে যে ক্লিয়ারিং আছে, ওয়ান সিঙ্গেল ক্লিয়ারিং, এবং সেটা হচ্ছে যে এবং তার সাথে ডিপোজিটরি, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে এই বন্ড ক্যাপিটাল মার্কেটে আপনার সরকারি বন্ড যেটা, সেই বন্ডগুলো কিন্তু স্মুথ ট্রেড হয়।
তো স্মুথ ট্রেড হলে যেটা হবে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা ইল্ড কার্ভ ক্রিয়েট হবে, এবং ইল্ড কার্ভ কিন্তু প্রাইস বেঞ্চমার্ক ফর দ্য লোন, প্রাইস বেঞ্চমার্ক ফর ইকুইটি, প্রাইস বেঞ্চমার্ক ফর দ্য লোন, এবং কর্পোরেট লোনেরও কিন্তু প্রাইসের একটা বেঞ্চমার্ক ক্রিয়েট হয়ে যায় যেটা মার্কেট ড্রিভেন হয়। তো সেইখানে আমরা হেল্প করতে পারবো আপনার ডিপোজিটরি ক্লিয়ারিং এবং সিস্টেমকে ইন্টিগ্রেট করে। তো সেখানে আমাদের কাজ করার জায়গা আছে। আমরা এটা লক্ষ্য করেছি, দেখেছি, এবং আমরা এটা ওয়ার্কও করেছি। একটা আমরা বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে কাজ করতেছি। সেখানে একটা কিন্তু সুযোগ আসবে এই বন্ড মার্কেটটাকে সুন্দর একটা সিমলেস করা। এই বন্ড মার্কেট আসার পরেই কিন্তু প্রথমে আপনি কর্পোরেট বন্ড যদি চান তাহলে আগে কিন্তু গভর্নমেন্ট বন্ডের এই লিকুইডিটি প্লাস হচ্ছে এই যে প্রাইসিং যে ইল্ড কার্ভ সেইটা কিন্তু আসতে হবে। অর্থাৎ এই স্ট্রাকচারাল ডিসিপ্লিন যেটা, সেই ডিসিপ্লিনটা কিন্তু শুধুমাত্র আপনার এই মার্কেটে না, ইভেন গভর্নমেন্টের এবং বাংলাদেশ ব্যাংকের যে পলিসি ট্রান্সমিশন টুল হিসেবে ব্যবহৃত হয় যে গভর্নমেন্ট বন্ড, এই পলিসি বা ইন্টারেস্ট রেট কিন্তু একটা পলিসি ট্রান্সমিশন টুল। তো এই পলিসি ট্রান্সমিশন টুলটাও কিন্তু অত্যন্ত ইফেক্টিভ হতে পারে যদি এই স্মুথনেসটা আসে। তো সেখানে আমাদের কাজ করার একটা সুযোগ আছে। তো আমি যেটুকু বলবো যে এখন ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডলার স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং আমাদের সামনে নতুন পলিসি আসছে, নতুন গভর্নমেন্ট এসছে, তাদের ক্যাপিটাল মার্কেট এবং ফাইন্যান্সিয়াল মার্কেটের ম্যানিফেস্টো যেখানে এসছে, এগুলোতে কিন্তু সব জিনিসগুলো অ্যাড্রেস করা হয়েছে। তো আমরা এখন শুধু এগুলোকে একসাথে আমরা বসে এগুলোকে ঠিক করে নেওয়াটাই হবে সামনের দিকে ক্যাপিটাল মার্কেটের জন্য একটা সুখবর আমার কাছে যেটা মনে হয়। বাংলাদেশে ইনভেস্টরদের কাছে দেখেন শুধু ইকুইটি কিন্তু একটা সিঙ্গেল অ্যাসেট ক্লাস। এই সিঙ্গেল অ্যাসেট ক্লাস দিয়ে কিন্তু একটা মানুষ কিন্তু তার সমস্ত ইনভেস্টমেন্ট নিডকে ফুলফিল করতে পারবে না। তাদের জন্য দরকার সবার আগে আপনার ফিক্সড ইনকাম যে আপনার সিকিউরিটি আছে, এবং এই অ্যাসেট ক্লাসটা এবং হাই কোয়ালিটি অ্যাসেট ক্লাসটা তাদের সামনে অ্যাভেলেবল করতে হবে। আমরা সবাই শুধু ইকুইটি মার্কেটের কথা বলতেছি, কিন্তু একটা মার্কেটে যারা রিস্ক অ্যাভার্স, যারা মার্কেট রিস্কটাকে নিতে চায় না, বা যারা সিস্টেমিক রিস্ক থেকে বাইরে থাকতে চায়, যারা স্পেসিফিক কর্পোরেট রিস্ক থেকে বাইরে থাকতে চায়, তাদের জন্য আপনার কি অ্যাসেট অ্যাভেলেবল আছে? তো সেটাই তো আসলে বড় মার্কেট। এন্টার কান্ট্রির আমরা ইকুইটি মার্কেটের কতজন এখানে ইনভেস্টর আছি, আমরা টার্গেট করতে হবে তো লার্জার ক্লাস অফ দ্য ইনভেস্টর, যাদের ফিউচার এই ক্যাপিটাল মার্কেট থেকে নেবে তারা। তো সেইটা যদি আমাকে মাথায় রাখতে চাই, ফিক্সড ইনকাম, ফিক্সড কুপন, এটাতে অভ্যস্ত করতে হবে, তার এর সাথে যোগ করতে হবে তারপরে ইকুইটি মার্কেট। তখন তারা অ্যাসেট মিক্সটা ঠিক মতো করে তাদের নিজের পোর্টফোলিও, তাদের পেনশন এবং তাদের ভবিষ্যতের যে পরিকল্পনাটা সেটা করতে পারবে। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ক্যাপিটাল মার্কেটে এছাড়াও যত ধরনের অ্যাসেট ক্লাস আছে, রিস্ক আছে, তারপরে স্ট্রাকচার বন্ডগুলো আছে, সেগুলো সবই কিন্তু এখান থেকে ফাইন্যান্স করা সম্ভব। আমরা রাইট অ্যাট দিস মোমেন্ট আমরা আশা করতেছি আপনাদের যে এঙ্গেজমেন্টগুলো অতি চমৎকার, আমাদের সাথে অনেকগুলো রেগুলেটর এখানে একসাথে আমরা আছি, আমরা এই মার্কেটকে সামনের দিকে নিয়ে যেতে পারবো, এগিয়ে নিতে পারবো। কিন্তু একই সাথে বলে রাখি যে এই ম্যাক্রো এবং সিস্টেমিক ডিসঅ্যালাইনমেন্টে আমাদের এখন একটা ফোকাসে থাকা উচিত, যেগুলোকে একত্রিত করতে পারে আমরা সামনের দিকে ভালো করবো। আমি যদি নিজের দোষটা আগে স্বীকার না করি তবে আমি নিজেকে কখনোই শুধরাতে পারবো না। সো হ্যাঁ, লিস্টেড কোম্পানিজের পক্ষ থেকে কি কোনো অনিয়ম হয়নি? হয়েছে। কোনো দুর্নীতি হয়নি? হয়েছে। হাউ টু হ্যান্ডেল একটা পোস্ট ফ্যাক্টো সিচুয়েশন আমরা একটু চিন্তা করি তো, যে আমরা যখন এখন সামনে পথ চলতে থাকবো তখন there will be a basket, albeit a small basket of companies who are troublesome. What to do with them? So a ছোট্ট একটা সাজেশন, আমরা অনেক ব্যাংকে দেখেছি কি সেখানে ব্যাড অ্যাসেটকে তারা একটা আলাদা ঝুড়িতে পার্ক করে রাখে এবং সেটাকে তার মতো করে হ্যান্ডেল করে। যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমরা দেখেছি সেখানে there is a particular department called GSAM, Global Special Asset Management, অর্থাৎ কিনা না গ্রুপ স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, অর্থাৎ কিনা যারা খারাপ হয়ে গেছে তাদের স্ট্র্যাটেজিটা এক ধরনের হবে, তো তাদের জন্য আলাদা পলিসি হবে, আলাদা ধরনের মনিটরিং হবে। কিন্তু যারা ভালো তাদের জন্য এক ধরনের আলাদা পলিসি, অর্থাৎ কিনা সামনে এগিয়ে চলবে। লেট আস মেক দি প্রসেস স্মুদার। আমরা বলি এতদিনে আইপিও আসলো না কেন? চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা এই ব্যাপারে আলাপ করেছি, আমি ওনাকে বলেছি কি যে, এবং দু একটা উদাহরণ আমি দিয়েছি, উনি হয়তো একটু বিরক্ত হবেন, কিন্তু আমি আগেও এটা বলেছি, আজও বলবো, ভবিষ্যতেও বলে দেবো। সেটা হলো গিয়ে দি হিউজ ভলিউম অফ পেপার ওয়ার্ক। I am a listed company, I have gone through multiple ride share issues and I have told them, আমাকে একটা আধা ছোট মিনি ভ্যান ভর্তি করে
কাগজ প্রিন্ট আউট নিয়ে আপনার দপ্তরে দিতে হয়েছে, এবং ওই কাগজগুলোতে কিন্তু আমাকে সই করতে হয়েছে ব্যক্তিগতভাবে, আমার সিএফওকে সই করতে হয়েছে, চেয়ারম্যান মহোদয়কে, আমার চেয়ারম্যানকে সই করতে হয়েছে, এবং এই কাজটা করতে আমার 3.5 রাত লেগেছে বাসায় বসে। আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। উনি বলেছেন যে ভাই একটু কষ্টটা করেন, এছাড়া আর কি উপায় থাকতে পারে। উই আর টকিং অ্যাবাউট ডিজিটালাইজেশন, সো লেটস টক অ্যাবাউট ডিজিটালাইজেশন, লেট আস সাবমিট ইট ইন এ ডিজিটাল ম্যানার। আই হ্যাভ সাইন্ড মেনি হিউজ ব্যাংক স্টেটমেন্টস। আমার তো ছোট কোম্পানি না, বড় কোম্পানি, 1000 crore টাকা মেবি গ্রুপের টার্নওভার প্লাস। তো এগুলো যখন আমাকে সই করতে হয়েছে, এগুলাতে কি খারাপ কথা বলছি একটু, বা ওপেনলি যখন কথা বলার সুযোগ দিয়েছেন তাহলে বলি, এগুলোতে কি ম্যানিপুলেশন হয়নি? বিগত দিনে হয়েছে। তাহলে একটা কাজ করুন না, আমাকে অ্যালাউ করুন ডিজিটাল ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে। আমি XYZ ব্যাংকের সমস্ত ডিজিটাল ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সাবমিট করব। আমার যদি 14টা ব্যাংকার থাকে, তাহলে আপনি স্যাম্পলিং বেসিসে না হয় আপনি টেস্ট করে নেন, ওই ব্যাংকে আপনি ডকুমেন্ট চেয়ে নেন। Because you are a regulator, India has the right to call all our bank statements. So I'm sure when we are applying for an IPO or right share or bond, we will give you the blanket authority to call our bank statements from various banking institutions. Number 3 issue that we are talking about, coming to the regulator, Bangladesh Securities and Exchange Commission, for various products like IPO হতে পারে, রাইট শেয়ার হতে পারে, বন্ড হতে পারে। আমি নিজেদের একটা উদাহরণ দিই, নিজের কোম্পানির একটা উদাহরণ দিই। About 4 years ago, I was Vice President of BAPLC, এবং সেই ক্ষেত্রে তখন এসএসসি আমাকে বিশেষভাবে অনুরোধ করেছিল যে দেখেন রিয়াজ সাহেব, একটা কাজ করেন, একটা এক্সপেনশনে যাচ্ছেন, ডোন্ট গো ফর ব্যাংক ডেট, গো ফর বন্ড। আমি এখানে দুটো জিনিস হাইলাইট করছি, আমি সেই অনুরোধটা রেখেছিলাম। I went for bond issue, and of course the Securities and Exchange Commission granted it was about I think 230 কোটি টাকার একটা বন্ড। I'm an A-rated company, CIB absolutely clean, and banks are running behind us to loan us the money. যে কোনো কারণেই হোক, এই 230 কোটি টাকার মধ্যে হয়তো আমার ফোন কলে একটা দুটা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল 40 কোটি টাকা ইনভেস্ট করলেন। বাট আমি কি থেমেছিলাম? দুঃখের বিষয়, আমি কি থেমেছিলাম? আমি কিন্তু থেমে থাকিনি। আমার যে ব্যালেন্স টাকাটা, এটা আমি 3 সপ্তাহে আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আমি উঠিয়ে ফেলেছি। সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড or try to understand the underlying reason why didn't the market respond to an A-rated company for fully subscribing its bond, whereas the financial institutions fully subscribed. আমি 3 সপ্তাহের মধ্যে কিন্তু সেটাকে উঠিয়ে ফেলেছি, 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা জিনিস হাইলাইট করতে চাই, that whenever we are applying for an IPO or bond, there is a high fees involved as well. 30 লাখ 35 লাখ এরকম একটা চলে আসে, তখন প্রথমেই আমাদের মাথায় হিট করে, আহা যদি এটা সাবস্ক্রাইব না হয় 35 লাখ টাকা খামাখা নষ্ট হবে। আমরা তো প্রত্যেকটা 5% হিসাব করি। তো the regulator of course is not supposed to be a money making institution, it's a government institution, it's for the sake of the public. So এরকমও কিন্তু করা যেতে পারে যে আমরা অ্যাপ্লাই করলাম, যদি আমরা সাকসেসফুল হই, then you charge us XYZ amount or percentage, but if the amount is declined, then kindly don't charge us something. These are all suggestions, these are obviously not part of the policy, but কথা বলার যেহেতু সুযোগ দিয়েছেন সেহেতু এগুলো বলবই। We are talking about product diversification. এখানে কিনোট স্পিকার মহোদয় খুব সুন্দর কিছু কথা বলেছেন, যাদের 1000 এমপ্লয়ি বা 1000 কোটি টাকার টার্নওভার বা এত পার্সেন্ট 100 কোটি টাকার প্রফিট হয় ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কোনো একটা ভেহিকলের মাধ্যমে ম্যান্ডেটরি করে দেন for capital expansion projects to come to the stock market, to the market, whether it is bond or IPO or whatever. You see, একটা উদাহরণ দিই, আমি যে উঠাতে পারলাম না 190 কোটি টাকা, আমি কি করলাম? আমি ব্যাংকে গেলাম, সে সময় হয়তো 9-6 পলিসি ছিল, রাইট? ওই যে 9% আমি হয়তো উঠালাম, বাই দ্য ওয়ে পরের দিকে সেই ইন্টারেস্ট রেটটা কত হলো? 14-15% মার্কেট রেটে চলে গেল না? সো আমি যদি এটা ইকুইটি মার্কেট থেকে উঠাতে পারতাম, তাহলে আমি হয়তো 4-5% আমি I could have saved myself, not only myself, my shareholders, the company, etc. And Chairman Mohoday, এই মিটিং এর আগে আমাকে বলছিলেন, because you are a large company, you are already part of the public domain.
আপনি এত কুশল করে টাকা ট্যাক্স দিচ্ছেন, আপনি এত হাজার লোককে এমপ্লয় করছেন, সো আপনি প্রাইভেটটা কোথায় রইলেন? Are you a part of the public domain? Fine, we are agreeable to receive the responsibility, but feed us that concept in a palatable manner, যেটাতে আমাদের গিলতে সুবিধা হয়। চেয়ারম্যান মহোদয় আরো বলেছেন যে আপনারা আসেন না কেন, 7.5% ট্যাক্স ব্রেক আছে, তো শুধু 7.5% যে ট্যাক্স ব্রেক আছে ওটা দেখলেই যে সবাই আমরা দৌড়াবো, নট নেসেসারি। তো আমার পোর্টফোলিওতে তো দের ইজ আ হিউজ এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুটওয়্যার কোম্পানি, যেটা কিনা প্রতি বছর এক্সপোর্ট ট্রফি পায়। আমি তো আসতে পারছি না কেন? পেপার ওয়ার্ক, কেন ফিজ, কেন আনসার্টিনিটি। So, you know, I'm not a policy maker, I'm not an intellectual person as well. But we would, এই যে প্রবলেমগুলো আছে, we would expect that the policy makers should support us with the adequate policy, যাতে করে আমরা বেসিক্যালি এই মার্কেটে আমরা আসতে পারি। হ্যাঁ, আর এক মিনিট। হ্যাঁ, এখানে আমি জাস্ট লাস্ট একটা পয়েন্ট আমি খালি একটু, আমাদের কিছু এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের থেকে কেউ আসেনি, বাট বাংলাদেশ ব্যাংকের কিছু ইমপ্লিকেশন আছে। পাবলিক লিস্টেড কোম্পানির মধ্যে কিন্তু অনেকে আছে যাদের মাল্টিপল কোম্পানিজ আছে। তো আমি এখন এনবিআর চেয়ারম্যান মহোদয়কে বলবো যে ইউ ট্রিট আস লাইক এ সেপারেট লিগাল এন্টিটি, রাইট? সো আমরা একটা আলাদা ট্যাক্স দিচ্ছি, আলাদা কোম্পানি লিগাল এন্টিটি মানে কিন্তু আলাদা, সে একটা আলাদা ব্যক্তি। কিন্তু যখন একটা কোম্পানি কোনো কারণে খারাপ করছে, তার বাকি 10টা কোম্পানিকে কিন্তু তার ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো একটা এক্সপোর্ট কোম্পানি যদি খারাপ হয়, তাহলে তার লোকাল কোম্পানি বন্ধ করে দেওয়া হচ্ছে। লোকাল কোম্পানি যদি খারাপ হয়, এক্সপোর্ট কোম্পানি বন্ধ করে দেওয়া হচ্ছে। সো দয়া করে এই জিনিসটা কাইন্ডলি একটু দেখবেন। আমি পরিশেষে বলতে চাই যে আরেকটা লাস্ট পয়েন্ট, দ্য সিকিউরিটি, প্রতিরক্ষা অফ দি লিস্টেড কোম্পানিজ। আপনারা ভাবছেন যে আমি কি বলছি? ওয়েল, আমরা ধন্যবাদ দেব সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে। বছরের পর বছর আমরা দেখে এসেছি এজিএম পার্টির দৌড়াতে আমরা অত্যাচারিত। ওনারা আমাদেরকে বলেছে কিছু একটা করুন, আমরা আপনাদের পেছনে আছি। আমরা মিডিয়াতে এই ব্যাপারে সোচ্চার হয়েছি, আমরা এ ব্যাপারে আমাদের কোম্পানিদেরকে অ্যাডভাইস করেছি এটাতে এন্টারটেইন না করতে। আমার মনে হচ্ছে কাজ হচ্ছে, সেই জন্য ধন্যবাদ। পরিশেষে আমি ধন্যবাদ দেব চিফ গেস্ট মহোদয়কে একবার, কারণ after a very, very long time, we are starting a government-related seminar on time. So I looked at my watch. We started the seminar at 2:01 p.m. So আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কিন্তু দেখেছি যে he is doing everything on time. So আমরা কিন্তু ক্যাবিনেট মেম্বারদেরকেও দেখেছি। So we hope is all we have. We hope that the positive trend will continue, and we look forward to working with all the stakeholders together. We look for a better future for Bangladesh, inshallah. গত 2 দশক যে পুঁজিবাজারে যে ধরনের স্বেচ্ছাচারিতা হয়েছে, যে ধরনের গেম হয়েছে, এগুলো আসলে বন্ধ করার জন্য আমরা ভেবেছি বা আমরা চেয়েছি যে ক্যাপিটাল মার্কেটে একটা ওভারহোলিং হোক, একটা রিস্ট্রাকচারিং হোক, যেটির কাজ আসলে শুরু হয়েছে। এই কাজটা চলমান থাকা দরকার, এবং আমরা বর্তমান যে নির্বাচিত সরকার, সেই সরকারের কাছে শুধুমাত্র একটি স্থিতিশীল মার্কেট নয়, আমরা চাই একটি গভীর একটা মার্কেট, একটা এখানে সমৃদ্ধ মার্কেট, যেখানে স্থিতিশীলতার পাশাপাশি এর যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা অত্যন্ত গুরুত্ব পাবে, এবং এর যে বিষয়গুলো আছে স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো আরো বেশি ভালোভাবে অনুধাবন করার পর একটি প্ল্যান করা, যে সেই প্ল্যানের মাধ্যমে কিভাবে এই পুঁজিবাজারকে পুনরুদ্ধার করা যায়। এবং আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের আগের যে 2টি আমরা শাসনকাল দেখেছি, সেই শাসনকালে আমরা দেখেছি যে বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে এই 2 শাসনকালে সবচেয়ে কম হয়েছে, ম্যানিপুলেশন হয়েছে, এবং আমরা জানি যে এই 2টার সময় পুঁজিবাজার একটা ভালো সময় গেছে, এবং ভবিষ্যতেও আমরা চাচ্ছি যে এই ধারা বজায় রাখার পাশাপাশি এই মার্কেটকে সমৃদ্ধ করার জন্য বর্তমান সরকার যথোপযুক্ত উদ্যোগ নেবে।